আসসালামু আলাইকুম স্যার। আজ আপনাকে নিয়ে আমি কিছু কথা বলবো। অবশ্য আপনাকে নিয়ে সমালোচনা করার কোনো সাহস বা কোনো ওই ধরনের কোনো শক্তি আমার নেই। আপনাকে নিয়ে কথা বলতেই আমার ভয় করে। কেন ভয় করে? সেটা হচ্ছে আপনাকে কে কোনভাবে দেশের থেকে চেনে জানি না, তবে আপনি এত বড় মাপের একজন মানুষ, সেটা জানি না কে কোনভাবে দেখছে। আমি মেপে তার সীমানা বের করতে পারিনি। এর কারণ বলতে গেলে স্যার অনেক দূরে যাবে। অত অতটা বড় ভিডিও করা যাবে না। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরছি। সেটা হচ্ছে সারা বিশ্বে নোবেল বিজয়ী 1012টা, তার ভিতরে বাংলাদেশকে মানুষে মনে করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল বিজয়ী, আর ওইখানে কয়েকজন আছে, সেটাও পশ্চিমবাংলার। তবে পশ্চিমবাংলাটা বাংলাদেশের ভূখণ্ড নয়, সেটা পশ্চিমবঙ্গ। আর বাংলাদেশের ভূখণ্ড ধরতে গেলে স্যার শুধু আপনি একজনই, অল ইন অল একজনই আপনি নোবেল বিজয়ী। আর এই নোবেল বিজয়ীটা অনেকে মনে করে কি, এটা তো টাকা হলে কিনা যায়, তার অনেক টাকা আছে, সে টাকা দিয়ে কিনেছে। কিন্তু স্যার এটা যারা অজ্ঞ এদের ভাষা স্যার। মূলত এই টাকা দিয়ে নোবেল বিজয়ী কেনার মতো অনেক মানুষ আমাদের দেশে আছে। শুধু আছে না, হাজার হাজার আছে স্যার। এই টাকা দিয়ে যদি নোবেল কিনা যেত, আমাদের দেশে কয়েক হাজার নোবেল বিজয়ী মানুষ থাকতো। কেউ না জানুক স্যার, আমি জানি এটা টাকা দিয়ে কিনা যায় না। আর সেটা আপনি শুধু একজনই পেয়েছেন, সেকেন্ড কেউ নেই। এখন আপনাকে যদি কেউ ওইভাবে দেখে, তাহলে তার এটা অজ্ঞতা স্যার, আর কোনো কিছু না। তো স্যার আপনার খ্যাতি, আপনার রেসপেক্ট, আপনার মান সম্মান কতটা হায়ারে গেছে আপনি নিজে জানেন কিনা জানি না, তবে এটা আমি বুঝতে পারছি। মানে সারা বিশ্বে আপনার কতটা অনার আপনার আছে। তো আপনাকে নিয়ে কিছু কথা বলবো, এর সাহসও কিন্তু আমি পাইনি। আমি বলতামও না। আপনার একটা ভাষণে আমি শুনেছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল। আপনি বলেছিলেন, আপনি এই তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়েই আপনি এই কথাটা বলেছিলেন যে যে যত বেশি ইচ্ছে সমালোচনা করেন আমাকে নিয়ে। আমার অনেক ভালো লেগেছিল, যেহেতু বিগত সরকারের আমলে কোনো কথা তো বলা অসম্ভবই ছিল, যে বাকরুদ্ধ ছিল সবারই। আর তাকে নিয়ে তো কোনো সমালোচনা, কোনো কটূক্তি বা কোনো একটা আলোচনা, ভালো হোক মন্দ হোক, খুব একটা ভালো দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একটু তার বিরুদ্ধে গেছে, তার তো অ্যারেস্ট, তার বিরুদ্ধে আয়নাঘর, কত কিছু, গুম খুন, অনেক কিছু। তো স্যার আজকে আপনাকে আমি যে কথাগুলো বলবো, তার এক নম্বর হচ্ছে, আপনি যে খ্যাতি অর্জন করেছেন সারা বিশ্বে, সেই খ্যাতি এটা একটুও কম নয়। আমার মনে হয় সারা বিশ্বে কয়েকজন মানুষের ভিতরে একজন আপনি। সারা বিশ্বে, শুধু বাংলাদেশকে নিয়ে তুলনা করলে হবে না, সারা বিশ্বে আপনি কয়েকজনের ভিতরে একজন। এত খ্যাতি আপনি অর্জন করেছেন। আর এখন যে দায়িত্বটা আপনি পেয়েছেন, আপনাকে যে দায়িত্বে বসানো হয়েছে, আমি জানি আপনি এটা নিতে চাইছিলেন না, কিন্তু পরবর্তীতে ছাত্ররা আপনাকে অনেক অনুরোধ করার পরে আপনি এই দায়িত্বটা গ্রহণ করছেন, দেশ পরিচালনা করার। তবে সেইখান থেকে আমি কয়েকটা কথা আপনাকে আমি বলবো। স্যার বেয়াদবি যদি হয়ে যায়, আমি আগের থেকে ক্ষমা চাইছি আপনার কাছে, কারণ আমি তো ওইভাবে কথা বলতে পারি না স্যার, অনেক বেলাইনে চলে যেতে পারে।
তবে আমি সংযত থাকার চেষ্টা করছি, কারণ আমি কোনো খারাপ কাজ, কোনো খারাপ কথা আপনার ভিতরে আমি এখনও পাইনি। অনেক ভালো লেগেছে। তো একজন মানুষ, স্যার দেখেন, আমি 5,000 টাকা ইনকাম করে আমি বাসায় নিয়ে খাবো সুস্থভাবে, সুন্দরভাবে, এবং আমার কোনো সমস্যা হবে না। একজন সাধারণ মানুষ কিন্তু এটা চায়। স্যার আপনার কাছে কিন্তু 5,000 টাকা চায় না। সর্বপ্রথমে কি আপনি আমাকে 50,000 টাকা দিলেন, ওকে, অনেক সুন্দর। সেই টাকাটা নিয়ে আমি বাসা পর্যন্ত পৌঁছাতে পারলাম না, আমার কি উপকার হলো? স্যার ওই টাকাটা বাসা পর্যন্ত পৌঁছালাম, আমার রাত্রে আমার ওই টাকাটাও নিয়ে গেল এবং আমাকে মারধর করলো, আমার ফ্যামিলিগতভাবে সবাইকে নির্যাতন করলো, টাকাটা তো নিলই। তাহলে এবার ওই টাকাটা বেশি প্রয়োজন আমার, নাকি নিরাপত্তা বেশি প্রয়োজন? স্যার অবশ্যই নিরাপত্তা। তো একজনকে সাহায্য সহযোগিতা করার আগে, একজনেরকে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করে দেওয়ার আগে স্যার দরকার নিরাপত্তা। স্যার বিগত সরকারের আমলে এই নিরাপত্তা কতটুকু ছিলেন আপনি যেখানে থাকেন বিশ্বের আপনি জানেন। গুম, খুন, আয়নাঘর, রাতের বেলায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া, ডিবি সেজে উঠিয়ে নিয়ে যাওয়া, এবং ডিবিতে গেলে বলে কি না, এর খবর আমরা জানি না। কত কি না স্যার, কত নাটক। স্যার নাটকের কোনো শেষ নেই, এই নাটকের কোনো শেষ নেই। তো ওই দিকে আমরা যাব না। তো স্যার এখন বর্তমানে যে লেভেলে আছে, আমি জানি সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন, যে কোনো প্রশাসনিক ডিভিশনই আপনি বলেন না কেন, কোনো ডিভিশনই আপনার খুব একটা আয়ত্তে আছে বলে আমার মনে হচ্ছে না। যেহেতু দেশ কোন দিকে চলে গেছে, আপনি একটু পত্রিকা উঠালে বুঝতে পারবেন, আপনি নিউজের গেলে একটু দেখতে পাবেন যে দেশের পজিশন বর্তমানে কোন জায়গায় চলে গেছে। দেখেন শেখ হাসিনার সময় যেগুলো ছিল, সেই আমি অবশ্য সেম বলবো না, তবে গুম, খুন, তারপরে চাঁদাবাজি, নিরাপত্তার দিক থেকে অনেক পিছিয়ে চলে গেছে স্যার। তো সেটা হচ্ছে কিভাবে পিছিয়ে গেছে, আমার মনে হয় রাস্তার উপরে মিটফুডের মতো একটা জায়গা, যেখানে পুরানো ঢাকা, পাশে চকবাজার, এত বড় একটা পয়েন্টে, মানে এত বড় একটা সেন্টারে, তাও দিনে দুপুরে রাস্তার উপরে একজনকে পাথর মেরে চাঁদার দায়ে তাকে হত্যা করা, স্যার এটাকে সহজ বলে মনে হয় না। তো এটা আপনি ওইখানে ক্ষমতায় আছেন স্যার, আপনি ওইখান থেকে কি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন? কথা হচ্ছে অবশ্যই না। এগুলো পারবে কারা? এগুলো দায়িত্ব কাদের? এগুলো দায়িত্ব সেনাবাহিনীর। আপনি সেনাবাহিনী মাঠে রাখছেন, আপনি পুলিশ প্রশাসন মাঠে আছে, আপনি পুলিশ প্রশাসন মাঠে রাখছেন, সেনাবাহিনী মাঠে রাখছেন, যৌথ বাহিনী মাঠে রাখছেন, কিন্তু নিয়ন্ত্রণ তো স্যার এদের দিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না স্যার? এটা হচ্ছে না, আপনার কথা এরা আমার মনে হয় গুরুত্ব দিচ্ছে না। তা না হলে আপনার মতো মানুষ এই দেশ টাইট করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না স্যার। তো এর আগে আমরা দেখেছি স্যার, আমি যদিও ছোট ছিলাম, তবে আমার খুব ভালো করে মনে আছে, ফখরুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়েছিলেন, একজন আর একজনের সাথে ঝগড়া পর্যন্ত করতে সাহস করেনি। আর গুম, খুন, চুরি, ডাকাতি অনেক দূরের কথা স্যার। যদি কারোর অবৈধ একটু দখলদার ছিল, যেই ছিল, সে সরকার হোক বা কোনো প্রতিষ্ঠান হোক, হ্যাঁ সেটা উচ্ছেদ করে ফেলছিল। রাস্তা দিয়ে একটা বাইসাইকেল চালানো যায়নি স্যার, তার ব্রেক আছে কি না এটাই হয়েছে। 8টার পরে রাস্তায় কেউ বের হতে পারিনি, যদি খুব একটা দরকার না হয়েছে, তার অনেক ভালো কৈফিয়ত ম্যানেজ করে তারপরে তার রাস্তায় বের হতে হয়েছে।
এক কথায় স্যার যেটা বললাম, এক কথায় স্যার যে একজন আর একজনের সাথে ঝগড়া পর্যন্ত করার সাহস কেউ করেনি। আর এখনকার সময় ঝগড়া না, আপনার চাঁদাবাজি, খুন, রাতের বেলায় চুরি, ডাকাতি নিত্য দিনের ঘটনা স্যার। এটা আপনি গ্রামের দিকে একটু তাকায় দেখেন, আপনি গ্রামের নিউজ সবগুলো আসে না? আমার বাড়ির পাশেই দুটা বাড়িতে ডাকাতি হয়েছে অভিনব কায়দায়। চোর এসে বাড়িতে একজনের যদি মাটি দিয়ে ঘরটা নিচে ডোয়াটা বাঁধা থাকে শুধু মাটি দিয়ে, সেটা কুড়াল বা কোদাল, খুন্তা যেটাই বলেন, এটা দিয়ে যদি খোঁচা হয় তাহলে তার নিচ দিয়ে ঢোকা যায়। এরা এই লেভেলের চোর, এর ভিতরে খুঁজে ঢোকে। আর যখনই একটা মাটি দিয়ে মানুষের ঘর ডোয়াটা করে, একটা ইট, কয়েকটা ইট দিয়ে পাকা করতে পারে না স্যার, সে কত রুট লেভেলের মানুষ। এর ঘর যদি এভাবে কেটে তার ঘরে একটা কাঁথা, 2 কেজি চাউল, 200 টাকা, এইগুলো যদি তার কাছের থেকে এভাবে নিয়ে যায়, তাকে মারধর করে যায় স্যার, এর থেকে নির্লজ্জকর কোনো কিছু আমাদের দেশে হতে পারে না স্যার। তো এর এর কোনো প্রতিবাদ নেই, এর কোনো আইনে কোনো সুরাহা নেই। এখন বলবেন সবই আছে, মাঠে আছে, কিন্তু আসলে স্যার কাজ করছে না। কোনো বাহিনী আপনার ওই লেভেলে ওইভাবে এসে কাজ করছে না। যদি আপনি বলেন যে এরা কাজ করছে, হয়তো সে বিচ্ছিন্ন দুটো একটা ঘটনা এটা ঘটতে পারে স্যার। এর দুর্দান্ত প্রমাণ আপনাকে আমি ফখরুদ্দিন সাহেবের যে পরিচালনা, সেটাকে আমি তুলে ধরছি আপনার কাছে, যে প্রশাসন চাইলে দেশ টাইট করতে পারে কি পারে না, এর উত্তর আপনি ফখরুদ্দিনের শাসনামলের থেকে উঠায় নিয়ে আসবেন। তো স্যার সর্বশেষ কথা হচ্ছে, ভিডিও অনেক লম্বা করা যাবে না, তার কয়েকটা কথা বলেই শেষ করব। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আরও বাকি থেকে গেছে। সেটা হচ্ছে, যদি স্যার এবার একটু বেয়াদবির দিকে মনে হয় এগোবে কি না জানি না, যদি হয় আপনি মাফ করে দেবেন। আপনি যদি ওই ফখরুদ্দিনের মতো নিরাপত্তা সবাইকে আপনি না দিতে পারেন, আপনার কথা যদি প্রশাসনে ওইভাবে আপনাকে অমান্য করে বা আপনাকে না মানে, তাহলে স্যার আপনার খ্যাতির দিকে তাকালে আপনার সেই খ্যাতি অনেক দূর আপনাকে নিয়ে গেছে স্যার, অনেক দূর নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে। তো সেইখান থেকে আমি স্যার আপনাকে বলি, যদি আপনার কথা না শুনে আপনি দেশ সেইভাবে টাইট করতে না পারেন, সেইভাবে নিরাপত্তা না দিতে পারেন, এরা আপনার কথা না শুনে, তাহলে স্যার আপনার যে খ্যাতি আছে, আপনার ওই খ্যাতি, ওই রেসপেক্ট, ওই সম্মানটা কিন্তু আরও কমে যাবে স্যার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।